নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের সামনে এখন ডু আর ডাই অবস্থা। ঘরের মাঠে চেন্নাই এফসির মুখোমুখি হতে চলেছে, তার আগেই কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি শহরে পা রাখলো। সেই নতুন বিদেশিকে নিয়ে আপডেট দেব। ইস্ট বেঙ্গল দলের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্লেয়ার এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল হতে চলেছে, তাদের কি অবস্থা রয়েছে সেটা কিন্তু কোচ অস্কার জানিয়েছে। এবং মাঝ মাঠের লড়াইকে কিন্তু ইস্ট বেঙ্গলকে জিততেই হবে, তাহলে কিন্তু এই ম্যাচ জেতার সম্ভাবনা অনেক অংশ বেশি। তো সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি রাফায়েল মেসি বাউলিকে নিয়ে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম আজই কিন্তু দুপুরের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকলে মেসি বাউলি কলকাতায় চলে আসবে। সেই মতোই কিন্তু কলকাতা বিমানবন্দরে সঠিক সময় কিন্তু মেসি বাউলি আসে। এবার অন্যান্য বিদেশি প্লেয়াররা এলে যেরকমভাবে সমর্থকরা গিয়ে ওয়েলকাম জানায়, আজকে কিছুটা চিত্র অন্যরকম লাগলো। খুব একটা বেশি সমর্থক কিন্তু ছিলই না বলতে গেলে, মানে খুবই অল্প কিছু ফ্যান গিয়েছিল এবং ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকেই বেশিরভাগ লোক গিয়ে ওয়েলকাম জানায় মেসি বাউলিকে। এবং খুব একটা বেশি সে সাংবাদিকদের মুখোমুখি হয়েও প্রশ্নের উত্তর দেয়নি, তাকে দেওয়া হয়নি, কারণ একটা জেট ল্যাগের ব্যাপার রয়েছে এবং আজকে যেহেতু ট্রেনিং রয়েছে সেই কারণে কিন্তু দ্রুত তাকে বিমানবন্দর থেকে বার করে নিয়ে যাওয়া হয়। এটা একদম সঠিক সিদ্ধান্ত রয়েছে। এবার আজকে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রেস কনফারেন্স ছিল, সেটা নিয়ে পরে আসছি। তার আগে মাঠ নিয়ে কথা বলি। আজকে মানে রাফায়েল মেসি বাউলি কলকাতায় এসে অনুশীলনে যাওয়ার কথা ছিল, যেরকম তোমাদের জানিয়েছিলাম সেই মতো কিন্তু টিম হোটেলে গিয়ে কিছুটা সময় কাটিয়েই কিন্তু সে সরাসরি চলে আসে যেখানে প্র্যাকটিস গ্রাউন্ড, সেই প্র্যাকটিস গ্রাউন্ডে, এবং সেখানে এসে কিছু ফটো সেশন তার ছিল সেগুলো কমপ্লিট করে এবং কোচের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে সে কিন্তু কোনো রকম অনুশীলন না করে মাঠ থেকে বেরিয়ে যায়। তো এসেই অনুশীলনে নামা বা ম্যাচ খেলতে নেওয়াটা সত্যিই কঠিন ব্যাপার। তো আমি বলবো অস্কার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাকে অন্তত কিছুটা সময় রেস্ট দেওয়া হোক। হয়তো সে তার ক্যামারুনে প্র্যাকটিস কিছু করে এসেছে এবং সে ফিট আছে বলেই তাকে দ্রুত সাইন করানো হয়েছে, তাকে ওই নতুন করে ফিট করে ইত্যাদি করার খুব একটা প্রয়োজন নেই। এবং কালকে যদি কোচ মনে করে তার সঙ্গে কথাবার্তা বলে যদি তাকে কিছু মিনিট গেম টাইম দেওয়া যায় সেটাও চেষ্টা করবে, যদি সেকেন্ড হাফে নামানো যায় সেটাও চেষ্টা করবে, আর যদি 90 মিনিট খেলার জায়গায় থাকে সেটারও কিন্তু একটা চেষ্টা থাকবে। তো সেই সিদ্ধান্তটা কিন্তু কালকে অবশ্যই অস্কার নেবে। তো রাফায়েল মেসি বাউলি এসে গেছে, ইস্টবেঙ্গলের নতুন বিদেশির উচ্চতা কিন্তু দারুণ রয়েছে, 6 ফুট 2 ইঞ্চির কাছে লম্বা, যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং, এর আগে আমরা দেখেছিলাম, এবং এই উচ্চতাকে অবশ্যই কাজে লাগাবে। ইস্টবেঙ্গল সেট পিসে অবশ্যই উচ্চতার প্লেয়ারের দরকার ছিল, কারণ হিজাজি মায়ের যথেষ্ট একটা লম্বা প্লেয়ার, বা আমরা যদি সাউল ক্রেসপোর কথা বলি লম্বা প্লেয়ার, সেই জায়গায় ডিমিট্রিয়াস অনেকটাই তাদের থেকে শর্ট হাইট এই প্লেয়ারদের তুলনায়। তো সেই জায়গায় এরকম একটা উচ্চতাযুক্ত প্লেয়ার এসে যাওয়ায় কিন্তু হেডিং কোয়ালিটি তার খুবই ভালো এবং হেড দিয়ে গোল করার দক্ষতা তার খুবই ভালো রয়েছে। তো সেট পিসেও কিন্তু মেসি বাউলিকে অবশ্যই দলের জন্য ভালো কিছু করতে হবে এবং সেট পিস থেকে গোল পাওয়ার জন্য কিন্তু মেসি বাউলির দিকে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলকে। তো মেসি বাউলি এসে গেছে, অনেকটাই স্বস্তি ইস্টবেঙ্গলের জন্য, অস্কারের জন্য, এবং হাতে আক্রমণের আরও একটা অপশান বাড়লো। এটা কিন্তু একটা খুব ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য। এবার যদি আজকে আসি, যে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল প্রভাত এবং ইস্টবেঙ্গলের হেড কোচ, সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর দেয় কোচ এবং প্লেয়ার। সেখানে প্রভাতকে জিজ্ঞাসা করা হয় নিজের সম্পর্কে। তো প্রভাত যেটা জানিয়েছে যে ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সেখানে চোট আঘাত ইনজুরি থাকবেই, এগুলো পার্ট অফ দ্য গেম, কিছু করার থাকে না, কিন্তু সে এখন বর্তমানে 100% ফিট রয়েছে। কোচ যদি তাকে মনে করে প্লেইং 11-এ নামাবে তো অবশ্যই সে কিন্তু দলের জন্য সেরাটা দেওয়ার জন্য একদম প্রস্তুত রয়েছে। তো প্রভাত কিন্তু অবশ্যই একটা সুখবর দিয়ে গেছে। তার সাথে সাথে অস্কারকে যখন দল সম্পর্কে জানার জন্য প্রশ্ন করে সাংবাদিকরা, তখন সেখানে দল নিয়ে বেশ কিছু পজিটিভ বার্তা দিয়েছে। প্রথম যেটা জানিয়েছে যে সাউল ক্রেসপো সে কিন্তু অনেকটাই ফিট হয়ে এসেছে, এবার দীর্ঘদিন সে ম্যাচ খেলেনি, তাকে ঠিকঠাক সময় তাকে ব্যবহার করার একটা চিন্তাভাবনা থাকবে। প্রথম থেকেও যদি তাকে ব্যবহার করা হয় আমরা তাহলে অবাক হব না। তাকে নিয়ে একটা আলাদা পরিকল্পনা রয়েছে, মাঝ মাঠ দখল করার জন্য সাউল ক্রেসপো এবং জিকসান সিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ সৌভিক চক্রবর্তীকে এই ম্যাচের জন্য পাওয়া যাচ্ছে না। সৌভিক যেরকমভাবে পরিশ্রম করতো, ফুল 90 মিনিট যেভাবে প্রেস করতো, সেই জায়গাতে কিন্তু অবশ্যই জিকসানের ভূমিকা আলাদা থাকবে, জিকসানের উপর গুরুদায়িত্ব থাকবে মাঝ মাঠকে দখল করা, কারণ কনর শিল্ডের মতন
একটা প্লেয়ার রয়েছে, এলসিনো হামতের মতন প্লেয়াররা মাঝমাঠ দখল করে ফুটবলটা খেলে। তো লুকাস ব্রামভিলা যথেষ্ট ক্রিয়েটিভ প্লেয়ার, সহজেই কিন্তু ফাউল আর্ন করে, সেই জায়গাতে কিন্তু অতীব সতর্কভাবে ইস্টবেঙ্গলের মাঝমাঠকে খেলতে হবে। এবং মাঝমাঠে যদি শাউল ফেরে তার সাথে জিকসান এবং মহেশকে রেখে মাঝমাঠ সাজানো যায়, তো মাঝমাঠ কিন্তু অনেকটা ইম্প্যাক্ট হবে। এবং যেভাবে লাস্ট দুটো ম্যাচে মহেশ পারফরমেন্স করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এবার জিকসান সে কিন্তু অনেক দিন মাঝমাঠে খেলেনি, লাস্ট ম্যাচ খেলেছিল সে সাইড ব্যাকে, তারপর তো সমস্যা কাটিয়ে আবার ফিরছে। তো সেক্ষেত্রে মাঝমাঠকে কিন্তু দখল করতে হবে এবং দীর্ঘদিন বাদে শাউলও ফিরছে, শাউলের সঙ্গে জিকসানের যদি একটা খুব ভালো জুটি হয়, সঙ্গে মহেশ যদি এসে হেল্প করে এবং ভিষ্ণু রিচার্ডকে নিয়ে যদি পুরো কম্প্যাক্ট করে নিতে পারে মাঝমাঠ, তো আক্রমণ ভাগে যারা খেলবে তারা কিন্তু গোলের সুযোগ অনেক বেশি পাবে এবং সেই জায়গা থেকে গোল করতে হবে। দুটো দলেরই ওই একই রকম সমস্যা, দুটো দলই কিন্তু গোল খরায় ভুগছে পয়েন্ট টেবিলে, সেই কারণেই কিন্তু তারা 10 নম্বর এবং 11 নম্বর পজিশানে রয়েছে। ইস্টবেঙ্গল তো মাত্র 18টা গোল করেছে এবং এই যে আইএসএল চলছে, আইএসএলে সবথেকে কম গোল করেছে মোহামেডান, তারপরে হায়দ্রাবাদ 16টা, তারপর ইস্টবেঙ্গল। তো গোল সংখ্যা বাড়াতে হবে, মাঝমাঠকে শক্তিশালী করতে হবে। এবং চেন্নাই প্রচুর গোল খেয়েছে, 19 ম্যাচে 32টা গোল হজম করেছে। লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ ড্র, লাস্ট 2টো ম্যাচ হেরে আসছে। তো অবশ্যই ঘরের মাঠে কিন্তু একটা বড় ব্যবধানে জয় চাই এবং তার জন্য কিন্তু শুধু প্লেয়াররা পরিশ্রম করবে, প্লেয়াররা খাটবে সেটা নয়, সমর্থকদেরও উচিত টিমের পাশে গিয়ে দাঁড়ানো। এখনও অনলাইন অফলাইন টিকিট অ্যাভেলেবেল রয়েছে, তো অবশ্যই টিকিট যারা এখনও কাটোনি টিকিট কাটো, মাঠে যাও, টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু এই জায়গা থেকে এখনও টপ 6-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু কোচ জানিয়েছে, কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, সেই জন্য প্রত্যেকটা ফ্যানকে জানিয়েছে যেন তারা এসে সাপোর্ট করে, তাহলে কিন্তু দল আরও এক্সট্রা মোটিভেট হয়ে খেলবে এবং ভালো করার চেষ্টা করবে। এবং অবশ্যই দীর্ঘদিন গোল খরায় ভুগছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস, তার দিকে নজর থাকবে। সে যে বল সাপ্লাই পাচ্ছে সেটা মানে সাপ্লাই কম পাচ্ছে সেটা নয়, সে বল সাপ্লাই পাচ্ছে, কিন্তু তাকে কি সবসময় সেই ট্যাপ ইন করার জায়গায় বল প্লেয়াররা দেবে যে তুমি ট্যাপ ইন করো গোল করো? সেখান থেকেও তো হয়তো মিস হতে পারে, কারণ যেরকমভাবে সে এখন মিস করছে। এবং তার ব্যাট লাগও বলতে হয়, লাস্ট ম্যাচে যেভাবে দুটো শট গিয়ে একদম অন টার্গেট শট ছিল, সেখান থেকে বারে পোস্টে লেগে ফিরে আসছে, সেগুলো থেকে একটুখানি তাকে একদম ক্লিনিক্যাল হতে হবে। এবং একটা গোল যদি পেয়ে যায় তাহলে কিন্তু ডিমিট্রিয়স আবারও ছন্দে ফিরে আসবে। এবং তার সাথে সাথে তাকে যেটা করতে হবে, টিম গেম খেলতে হবে। কোনো সময় একটু ভুলভাল প্লেয়াররা বল দিলে সেই জায়গাতে তাকে গিয়ে সেই জায়গায় সাপোর্ট করতে হবে, তা না করে ওই হাত পা ছুঁড়লে কিন্তু সেটা দলের জন্য খারাপ হবে, সেটা ড্রেসিং রুমের পরিস্থিতিকে খারাপ করবে। অনেক কষ্টে ড্রেসিং রুমটাকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া গেছে, তো সেই জায়গাতে কিন্তু সিনিয়র প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার হিসাবে কিন্তু তারও দায়বদ্ধতা রয়েছে, তাকে সঠিকভাবে খেলতে হবে, নিজের খেলাটাকে খুঁজে পেতে হবে। এই মুহূর্তে কিন্তু মেসি এসে গেছে, যদি এরকম দিনের পর দিন অফ ফর্ম চলতে থাকে তাহলে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকেও কিন্তু বেঞ্চে বসতে হতে পারে, সেটা কিন্তু খুব বেশি সামনের দিন নেই যে তাকে বেঞ্চে আমরা দেখতে পাবো। তো সেক্ষেত্রে এই ম্যাচ থেকেই জ্বলে উঠতে হবে ডিমিট্রিয়সকে, তা না হলে কিন্তু বেঞ্চ হতে চলেছে তার জন্য পরবর্তী অপশান। তো দেখা যাক, প্রত্যেকটা প্লেয়ারকে ভালো খেলতে হবে এবং টিম যথেষ্ট ভালো রয়েছে, শাউল ফিরছে, তার সাথে কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ারও তারা ফিরছে এবং দল অনেকটাই শক্তিশালী রয়েছে। এবং আক্রমণকে যেরকমভাবে ঠিকঠাক করতে হবে, মাঝমাঠ দখল করতে হবে, তাহলেই কিন্তু এই ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এই ম্যাচটাকে কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।